গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কা ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর এখন এই যে এই সময়টা এই 6:30টার মতো বাজে, তো এখন এই ছাদে না বেশ মিষ্টি একটা হাওয়া দিচ্ছে। যদিও এবার ঘন্টাখানেক পরে এই 7টা 7:30টার দিকে এই মিষ্টি হাওয়াটা না ছিল না, বেশ চড়া রোদও উঠে গেছিলো সেই সময়। আর এই হাওয়াটাও না বেশ গরম লাগছে, হাওয়াই ছিল না আর গরম লাগছিল। আর সারাদিনই আজকে বেশ ভ্যাপসা একটা গরম ছিল। আর এই যে দেখছেন এই মিষ্টি কুমড়োর ফুলগুলো, এই মিষ্টি কুমড়োর ফুলগুলো দেখছেনই তো ছেঁড়া, এই পাখি ঠুকরে এই ফুলগুলোকে খেয়ে ফেলে। যদিও বা আমি এই সময়টা ছাদে উঠেছি দেখে এখনও ফুলগুলোকে দেখতে পাচ্ছি, আর একটু পরে ছাদে উঠলে এই ফুলগুলোকে আর দেখতেই পেতাম না। আর এই ফুলগুলোকে এই পাখি ঠুকরে খেয়ে ফেলে। তো আগে আমরা ভাবতাম যে এই গেছো ইঁদুরগুলো এই কাজটা করে, তো এখন আমি নিজের চোখে দেখার পরে বুঝতে পেরেছি যে এটা পাখি করে। আর আগের বছর অবধি গাছে ছাদে কিন্তু এই বেশ গেছো ইঁদুর ছিল, আমাদের কোনো গাছপালাই না ঠিকঠাকভাবে উঠতে দিচ্ছিল না, বীজ থাকা অবস্থাতেই খেয়ে নিত। তো সেই সময়টা মা কী করতো, ওই ইঁদুর মারা বিষ ছাদে রাখতো, তো ইঁদুরগুলো খেয়ে নিত ঠিকই, কিন্তু ওই গেছো ইঁদুরগুলোকে কোনো রকমভাবেই আটকানো যাচ্ছিল না। রোজ দিনই 1টা 2টো 3টে এরকমভাবে ইঁদুর মারা যেত। তারপরেও না কীভাবে যেন আরও ইঁদুর চলেও আসতো, কীভাবে জানি না, ঠিক এটা বলতে পারবো না। আর আমরা যখন এই লকডাউনের সময়টা হবে তখন আমরা যখন নিচতলাতে থাকতাম, তখন এই আমাদের পাশের বাড়িতে এক পাশ ঘেঁষে একটা মিষ্টি কুমড়োর গাছ উঠেছিল। তো এই আমাদের পাশেই আরেকটা বাড়ির কাকু সেই গাছটাকে দেখে বেশ যত্ন করে খুঁটি লাগিয়ে তারপর সেই গাছটাকে বাইয়ে দিয়েছিল। বেশ বড় হয়েছিল, বেশ লতাপাতা ছেড়েছিল গাছটাতে, আর বেশ ভালো ফুলও হতো, বেশ ভালো ফলও হতো। তো ফলগুলো ছোটো থাকা অবস্থায় বা ফুলগুলো থাকা অবস্থায় না এরকম ছিঁড়ে ছিঁড়ে হয়তো নিচে পড়ে থাকতো, বা ফলগুলো নষ্ট হয়ে নিচে পড়ে থাকতো। তো এই কাকু না এই ব্যাপারটা নিয়ে খুব আর কি করতো আর কি, মানে ঝামেলা করতো, খুব বকাবাজি করতো মানুষকে। সে ভাবতো হয়তো কেউ শয়তানি করে এই কাজটা করছে, কিন্তু যদিও বা এখন বুঝি যে না, এই কাজটা না পাখিই করতো। শুধু শুধু মানুষগুলোর দোষ করলো, কি আর করা যাবে। আর এই যে দেখুন, আজকে ছাদে তুলনামূলক অনেক কম ফুল ফুটেছে। কালকে তো মোটে ফুল ফোটেই নি ধরতে গেলে, জবা ফুল তো একদম নামে মাত্র ফুটেছিল। আর আজকে এই যে তাও ফুটেছে, তাও গাছগুলো না কেমন একটু ফাঁকা ফাঁকা। রোজ দিন ঘুম থেকে উঠে এই ছাদে এসে যখন গাছ ভর্তি ফুল দেখি না, মনটা বেশ ভরে যায়। কিন্তু এই কালকে তো একদম দেখে আমি মানে দম মেরে গেছিলাম যে এই বাবাই কী অবস্থা। আজকেও সেরকমই খানিকটা অবস্থা, তাও তো আজকে ফুল দেখা যাচ্ছে। যাই হোক না কেন, কী আর করা যাবে, এটা প্রকৃতির ব্যাপার স্যাপার, আমার হাতে তো আর কিছু করার নেই। আর এই যে গাঁদা ফুল গাছটা দেখছেন, এখানে কিন্তু একটা গাঁদা ফুল নেই, এখানে কিন্তু অনেকগুলো গাছ আছে। এই সেটার মধ্যে না, মানে এই যে পাত্রটার মধ্যে রেখেছে গাছটা, বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে অনেকগুলো গাছ আছে। ওপাশে যে গাছগুলো আছে সেই গাছগুলো যখন মরে যাবে তখন এই গাছগুলো ওখানে সারিবদ্ধভাবে লাগিয়ে দেবে। আর এই যে এই জবা ফুলটা দেখছেন, এই ছাদে যতগুলো জবা ফুল গাছ আছে, সব থেকে প্রিয় জবা ফুল গাছ এটা আমার, আর সব থেকে প্রিয় রঙের ফুল হলো এটা আমার। সত্যি বলতে এই লাল জবার উপরে আর কোনো জবাই হয় না, সে যত ভ্যারাইটির জবাই থাক না কেন। অন্যান্য ফুলের তুলনায় এই জবা ফুলগুলো দিয়ে যেটা হয়, ঠাকুরের আসন পুরো ভরে ওঠে। অল্প কয়েকটা জবা দিয়েই কেমন যেন ঠাকুরের আসনটা পুরো ভরা ভরা লাগে। আর এই যে দেখুন, এই যে টগর ফুল গাছটা দেখছেন তো, একদমই ফুল নেই। অন্যদিন কিন্তু অনেক ফুল, মাঝখানে তো পুরো গাছ ভর্তি ফুল ছিল, আমরা পুরো তুলে সারতে পারতাম না, হাফটা গাছে ফুল থেকেই যেত। কিন্তু আজকে দেখুন, এই কয়েকটা দিন যাবতই দেখছি এরকম, আজকে তো একদমই ফুল ফোটেনি। দেখে মনে হচ্ছে কি যে কেউ মনে হয় ফুল চুরি করে নিয়ে গেছে, কিন্তু এই ছাদে কেই বা উঠবে বলুন। আর এই যে দেখুন, এই বেলফুল গাছটাতে নামে মাত্র আজকে বেলফুল ফুটেছে। যদিও বা এই কয়েকটা দিন যাবত এই বেলফুলগুলো না পুজোর সময় তোলাই হয় না, ঠাকুরের সামনে নিবেদনই করা হয়ে ওঠে না। তার কারণ না, সেই সময়টা খুব ব্যস্ত হয়ে পড়ে। এই যে ছাদে থাকা এই সময়টাতে জাস্ট আমি একটু নিজের মতো একটু সময় পাই, এরপরে আমি প্রচণ্ড পরিমাণের ব্যস্ত হয়ে যাই, খুব তাড়াহুড়ো থাকে, সমস্ত কাজ সারতে হয়। তারপর না এই পুজোর ঘরে এসে মা যদি ফুল তোলে, মায়েরও একটা তাড়া থাকে, আমারও একটা তাড়া থাকে, শেষমেশ সব ফুল তোলা হয়ে ওঠে না। যাই হোক, কালকে সব ফুল তোলার চেষ্টা করব। আর
আর এই যে পৃথ্বীবাবু দেখছেন তো কীভাবে ঘুমোচ্ছে। পৃথ্বীবাবু এমনভাবেই ঘুমোয় সারা রাত। এখন তো তাও দেখছেন যে বালিশের উপরে আসে, আর অন্যান্য সময় সারা রাত ধরে যেটা হয় সে পুরো বিছানা ধরে ঘুরে বেড়ায়, এদিক থাকে সেদিক থাকে। তাকে আবার আমি টেনে আনলে হয় না, তাকে তুলে আনতে হয়। আর এই যে আমি আমার সমস্ত কাজ সেরে স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। আর এই যে দেখুন আমার পুজো কমপ্লিট। এখনও ডালার মধ্যে অনেকগুলো ফুল আছে, এই বাকি ফুলগুলো দিয়ে আমি নিচের ঠাকুরের নিচে আমার যে বেডরুমে যে ঠাকুরগুলো আছে সেগুলোকে সাজাবো, সেই কারণে রেখে দিয়েছি। আর এখন যেটা হয় এই পুজো করার পরে না এই ফুলগুলো কিছুক্ষণ পরে তুলে ফেলতে হয়, না তুলে ফেললে এই ফুলগুলো শুকিয়ে আটকে আটকে যায়। আর কি করা, গরম পড়ে গেছে, একটু তো করতেই হবে। আর এই যে পৃথ্বীবাবু ঘুম থেকে উঠে পড়েছে। আমি না ছাদ থেকে নেমে দেখি কি এরকম করে ও থম মেরে আছে। যদিও বা আজকে মায়ের বাজারে যাওয়ার কথা ছিল, তো সেই কারণে আমার এই এখন ধরুন 8:30টার মতো বাজে। তো আমি সব স্নান করে পুজো সেরে নিচে নেমে পড়েছি। তো মা বাজারেও চলে গেছে। আর এই যে দেখুন পৃথ্বীবাবু এরকম করে থম মেরেছিল। তারপর না আমি অনেকক্ষণ ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি, কারণ ও এখন উঠে পড়বে, ওকে ব্রেকফাস্টটা করাতে হবে। মা না আসা পর্যন্ত না আমার ওকে ব্রেকফাস্ট করানোটা সত্যিই অসম্ভব ব্যাপার। ওকে কোলে নিয়ে এই রান্নাঘরে যে আবার জল গরম করে ওর ব্রেকফাস্ট তৈরি করা এক কথায় অসম্ভব। আবার ওকে রেখে যে আমি রান্নাঘরে যাব সেটাও ভীষণ রিস্ক। ওই যে দেখছেনই তো ও চুপ করে থাকে না, যদি বাই চান্স পড়ে যায় তাহলে আর রক্ষে নেই। তো আর কি করা, মায়ের জন্য এখন ওয়েট করছি, মা কখন আসবে তারপর ওকে আমি সকালবেলা ব্রেকফাস্টটা করাবো। আর এই যে দেখছেন মা গরম গরম জিলিপি নিয়ে এসছে বাজার থেকে। এই জিলিপিগুলো না আমার ভীষণ ভালো লেগে খেতে, জিলিপি আমি ভীষণ পছন্দ করি। তো মা সেটা জানে, আরও এরকম গরম গরম ভাজতে দেখেছে, সে কারণে মা নিয়ে এসছে। আর এই যে এগুলো কাতল মাছ, এগুলোকে আজকে মা বাজার থেকে নিয়ে এসছে। আরও কিছু জিনিসপত্র নিয়ে এসছে, সেগুলো ঠিকঠাকভাবে ধুয়ে ফ্রিজে ঢুকিয়েও দিয়েছে আমি এই রান্নাঘরে যাওয়ার আগেই। আর এই যে এটা আমার দুপুরবেলার লাঞ্চ, কাতল মাছ, ডিমের কারি, আলু সেদ্ধ আর ভাত। যদিও বা এই কাতল মাছটা ডিমের কারিটা আগের দিনের, এগুলো ফ্রিজে ছিল। আর এই আলু সেদ্ধ আর সাদা ভাতটা আজকে করেছে। আজকে আমি মাকে না করেছি যে আজকে আর কিছু করো না, যেগুলো আছে সেগুলো খেয়ে আগে ফ্রিজটা খালি করি। আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি মা আর আমার খুব নিকট দুজন এসছেন, মানে আমার দিদি জামাইবাবু, তো তারা এসছেন। আগের দিন যখন এসেছিলো, এখন তারা চেন্নাইতে গেছে ডাক্তার দেখাতে। আর আমাদের বাড়িতে যখন এসছিল সেই সময়টা না তারা একদমই বলে আসেন, মানে আসছে তার কিছুক্ষণ আগে বলেছে আমরা যাচ্ছি। তো সেই সময়টা আমাদের বাজার করতে যাওয়া এক কথা অসম্ভব ছিল, কারণ আমাদের বাড়ি থেকে বাজার করতে যাবেই বাকি আমি আর আমার মা আর এই ছোট্ট বাচ্চাটা। তো সেই সময় এই বাজার করাটা সত্যি খুবই মুশকিলের একটা ব্যাপার, এক কথায় অসম্ভব ব্যাপার। তো এই কারণে মা বাজারে গেছিলো, তারা আবার 2 দিন পরে ফিরছেন, তাদের একটু আপ্যায়ন করাতে হবে এই কারণে। আর এই মাছগুলো যদিও বা আমাদের এই কাছেই যে বাজারগুলো আছে সেই বাজারগুলোতে তুলনামূলক কম দাম নেয়, আর ফ্রেশ আর ভালো মাছটা পাওয়া যায়। এগুলো যেখান থেকে নিয়ে এসছে সেটা বড় বাজার, কিন্তু ওখানে দামটা একটু বেশি। এর তুলনায় আমাদের এই কাছে ছোট বাজারগুলোতে ভালো মাছ পাওয়া যায়। আর এই যে পৃথ্বীবাবুকে দেখছেন, পৃথ্বীবাবু দুপুরবেলা লাঞ্চ সেরে এই যে দেখছেন তো দুষ্টুমি করছে, কি মন দিয়ে কার্টুন দেখছে দেখুন। এই মনোযোগটা পড়াশোনায় থাকলে হয়। আর এই যে এটা পৃথ্বীবাবু রাত্রিবেলা ডিনার সেরে তারপরে এই যে দেখুন কি করছে মোবাইল নিয়ে। আর এই যে পৃথ্বীবাবু এখন এরকমভাবে না দাঁড়ানোর চেষ্টা করে। এটা এখন থেকে আজকে থেকে করছে বা কালকে থেকে করছে এরকম না, বেশ কয়েকদিন যাবতীয় এরকম দেখছি, এরকম নিজে থেকে দাঁড়ানোর চেষ্টা করছে। আমি না ওকে ওয়াকার কিনে দেই না, তার কারণ ওয়াকারে চললে আমি যেটা শুনেছি বাচ্চারা দৌড়ানো শেখে, হাঁটা শেখে না। আমি চাই ও নিজে থেকে নিজের পায়ে নিজে শক্তভাবে দাঁড়াতে শিখুক। যাই হোক, আজকে তাহলে এ পর্যন্তই রাখছি। আপনারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আবার কথা হবে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।